হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপ্তি পৃথিবী। আবার একটি নতুন গল্প নিয়ে ফিরে এলাম। গল্পটি লাইক এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো গল্পটি শুনে আমার পাশে থাকবেন। এটি একটি ভূতের গল্প। বর্ষার রাত, সেদিন আকাশ ছিল নির্মল, পূর্ণিমার চাঁদে আলো ঝলমল করছিল। খাতড়ার কমলা সিনেমা হলে আমি আর অমিত রাতের খাবার খেয়ে নাইট শোয়ে সিনেমা গেছি। রাত ৮ থেকে 10:30টার শো। আমার মেসের পার্টনার সেদিন ছিল না। মেস বলতে যা বোঝায় তেমন নয়। পুরনো আমলের বাড়ি। সদর দরজায় ঢুকেই বরাবর 30 ফুট লম্বা, 6 ফুট প্রশস্ত বারান্দা, সংলগ্ন ডান দিকে দুটি ঘর, 12x10 বা তার বেশি, আর উচ্চতা 11 ফুটের কম নয়। বারান্দার দক্ষিণে বেশ কটা ধাপ সিঁড়ি নেমে অপ্রশস্ত নিচু উঠান, যার বাম দিকে কোমর সমান সিমেন্ট বাঁধানো সুগভীর বড় কুয়ো, সঙ্গে জল তোলার দড়ি, বালতি, কপিকল। কুয়োর দক্ষিণ সংলগ্ন বাথরুম, পায়খানা, আর উঠানের ডান দিকে রান্নার ঘর। বাথরুম, পায়খানার ও রান্নার ঘরের ছাদ বেশ নিচু, 6 ফুট মানুষের মাথা ঠেকে যাবে। কেমন বেশ পুরনো, যেন খানিক বসে গেছে। আর তারপর সবার দক্ষিণে দুটো অব্যবহারকৃত ঘর ও সরু বারান্দায় নিচু ছাদ, ভাঙাচোরা জানালা, বহু দিনের পুরনো অনুমান হয়। জীর্ণ দুটো দরজার কপাটেই তালাচাবি লাগানোই থাকত। চারদিক বাড়ির অবশিষ্ট অংশে 8 ফুট প্রাচীর থাকায় বাড়িটি পাশাপাশি বসতি থেকে পৃথক। সে সময় খাতড়ার যা বাড়ির ভাড়া, এত বড় নিরিবিলি বাড়ির ভাড়া বেশ কম ছিল। এ বাড়িতে অনেক দিন কেউ বাস করতো না, ফাঁকাই থাকতো। মালিক আমার পার্টনারের একটু পরিচিত। নিকট এক গ্রামের বাড়ি, চাষবাস ছিল তার পেশা। এ বাড়ি তার স্ত্রী ধন, শ্বশুরের একমাত্র কন্যা, তাই শ্বশুর শাশুড়ির মৃত্যুর পর এ বাড়ি মেয়ে জামাইয়ের দখলে ছিল। মেস বাড়ির পাশাপাশি দুটো ঘরে দুই বন্ধু থাকতাম। বাড়ির ঘর ভাড়া, রান্নার মাসির বেতন আর বিদ্যুতের বিল আধা আধি, আর মাসে খাবার মোট বিলের সংখ্যা হিসাব করে মাস শেষ করে কার কটা মিল, সেভাবেই টাকার ধার্য হবে সিদ্ধান্ত হয়। সবে তখন কিছুদিন এই মেসের বাসিন্দা। অমিত কুলকার্নি থাকতো তাদের ব্যাংকের নিজস্ব লিজ নেওয়া ঘরে, কম ভাড়ার ফ্যামিলি কোয়ার্টারে, যদিও সে অবিবাহিত। কর্ণাটকের ছেলে, অল্প বাংলা বুঝতে পারে, বলতেও পারে। ভূতের সিনেমার ভক্ত। সেদিন শো ছিল ওহি ভয়ানক রাত। ভূতের সিনেমা দেখতে হলে যখন আমরা হলে ঢুকলাম, চাঁদনি রাত, হালকা হাওয়া ছিল, মনোরম পরিষ্কার আবহাওয়া। কিন্তু হলে শো দেখা 2-2.5 ঘন্টার মাঝে এমন প্রতিকূল ঝড় জল রাতে পরিণত হবে স্বপ্নে ভাবিনি। যদিও ভরা শ্রাবণের আকাশকে বিশ্বাস করা বোকামি। সিনেমা শো যখন শেষ হলো, হল থেকে বের হয়ে দেখি ঘন ঘন বিদ্যুতের চমক, মেঘের তীব্র গর্জন আর অবিরাম বৃষ্টি। সঙ্গে ছাতা ছিল না। অগত্যা হলের সামনে শেডের নিচে অপেক্ষা করতে হলো। লোডশেডিংয়ের জন্য সারা শহর অন্ধকারে ডুবে আছে। কেবল সিনেমা হলের সামনের দিকে জেনারেটর কটা টিমটিম আলো জ্বালা আছে, যার আলো সিনেমার হল থেকে 1-150 মিটারের মধ্যে সীমাবদ্ধ। রাতের শো, আবার ভূতের সিনেমা। মানুষজন বেশ কম, অনেকের ছাতা সঙ্গেই ছিল, কেউ বা বৃষ্টির মধ্যে দৌড়ালো। ভাগ্যবান কারোর বাড়ি লোক ছাতা এনে তাদের সঙ্গে নিয়ে গেল। রাত প্রায় 11:30। বৃষ্টিটা একটু ধরেছিল। আমরা গুটি কয়েক হতভাগা যে যার মতো বাড়ির দিকে রওনা হলাম। অমিত করালি মোড়ের ঠিক আগে তার বাড়ির উদ্দেশ্যে ডান দিকে বাঁক নিয়ে গুড নাইট বলে চলে গেল। আরও দুজন তারা অন্য পথে চলে গেল। নির্জন নিশুতি রাত, মেঘে ঢাকা কালো আকাশ, ঘন আধার, বর্ষা ভেজা এত রাতে কেমন যেন ভীষণ একা একা লাগছিল, ভয় করছিল।
টর্চ জ্বেলে পুরনো কোট দিকে মেসের পথে হাঁটতে লাগলাম। গার্লস স্কুলের কাজটা বেশ নিচু রাস্তা, বৃষ্টি হলেই জল জমে। জল নামতে অনেক সময় লাগে, 1 ফুটের কাছাকাছি জল। বৃষ্টিটা আবার টিপটিপ শুরু হলো। চামড়া জলে ভিজে ভারী, এত জল ভেঙে চলতে বেশ অসুবিধা হচ্ছিল। আর তার চেয়েও বড় সমস্যা, ভয় যেন আমাকে গ্রাস করে ফেলছিল। সিনেমার কিছু ভৌতিক ভয়ঙ্কর দৃশ্য ভাবার চেষ্টা না করলেও যেন আপনা আপনি মনে চলে আসছে। মানুষ তো দূরে থাক, কুকুর বিড়াল আজ যেন সবাই নিরাপদ আশ্রয় থেকে বের হয়নি। নির্জন নিঃশব্দ পরিবেশে নিজের চলার প্রতিধ্বনি কেউ যেন পিছু নিয়েছে মনে হচ্ছিল। বারবার পিছনের দিকে তাকালেই কেমন গা ছমছম করছিল, সারা শরীরে কাঁটা দিচ্ছিল। হঠাৎই কোনো অসমতল গর্তে পা ঢুকে পড়ে যাচ্ছিলাম। কোনো মতো ব্যালেন্স করে নিজেকে রক্ষা করলাম, কিন্তু টর্চটা হাত থেকে রাস্তার জলে পড়ে গেল। তৎক্ষণাৎ জল থেকে তুললাম, আর জ্বলছে না। অনেক চেষ্টা বিফল হলো। এবার গাঢ় অন্ধকারে টর্চ ছাড়াই টিপি টিপি বৃষ্টির মধ্যে হাঁটছিলাম। ততক্ষণ আমার নির্জন ফাঁকা মেস বাড়ি কাছে চলে এসেছে। পকেট থেকে চাবির থোকা বার করে সদর দরজার চাবিটি অন্ধকারে অনুমান ধরে এগুচ্ছি। রাস্তার ডান দিকে ঘন ঘাসে ভক্তি প্রাঙ্গণ, তারপর মেস বাড়ি সদর দরজা। সদরের চাবি খুলে বাইরের এক কড়ায় তালাটা ঝুলিয়ে রাখলাম। অন্ধকারে হাতড়ে আমার শোবার ঘরের চাবি অনুমানে হাতে ধরলাম। অকেজো টর্চ বাম হাতে এমনভাবে ধরলাম যেন বাড়ির ভিতর কেউ মানুষ বা অশরীরী থাকলে অন্তত একটা প্রতিরোধ করতে পারে। আচমকা দরজা খুলেই দ্রুত আমার শোবার ঘরের দরজার দিকে ধাবিত হলাম। কেমন যেন বাদুড় বা ওই জাতীয় কিছু ঝটপট শব্দে উড়ে গেল। তীব্র আতঙ্ক আর ভয়ে দেখার চেষ্টা করার মতো পরিস্থিতি আমার ছিল না। ভাগ্য ভালো, ঠিক ঘাটে লেগে চাবি খুলল। ঘরে ঢুকেই খিল লাগালাম। ঘন কালো অন্ধকার ঘরে ভীষণ ভয় হচ্ছিল। মানুষ নয়, কোনো ভয়ঙ্কর দর্শন বা আকৃতির ভূতপ্রেত নেই তো? টেবিল হাতড়ে দেশলাই জ্বালিয়ে মোমবাতি ধরিয়ে যেই নিশ্চিত হয়েছি কোনো ভূতপ্রেত অন্তত ঘরের ভিতর নেই, তখনই আমার ঘরের দরজার বাইরে কেউ যেন তীব্র আঘাতে ধাক্কাধাক্কি শুরু করলো। দরজার ভীষণ মজবুত মনে হচ্ছিল ভেঙে যাবে। কেমন ভয়ে কাঁপুনি ধরেছে। খাটে উঠে মোমবাতির আলো নিভিয়ে নীরবে অন্ধকারে চুপচাপ বসে রইলাম। দেশলাই হাতে রাখলাম। ধাক্কাধাক্কি বন্ধ হয়েছিল। সদর দরজার কপাট ভয়ে লাগাতে ভুলেই গেছি, খেয়াল হলো। কিন্তু আবার আমার শোবার ঘরের কপাট খুলে সদরের দরজা লাগাবার সাহস আমার ছিল না। ভাবলাম, তবে কি কোনো দুষ্ট লোক বা চোর ডাকাত সদর খোলা পেয়ে ঢুকেছে বা এখনও আছে? সহসা আবার শব্দ। মনে হলো সদর দরজাটা কেউ ধাক্কাধাক্কির করে ভেঙেই দিবে। চুপচাপ অন্ধকারে নীরবে বসে আছি। নিজের শ্বাস প্রশ্বাসের শব্দ কেমন জোরে মনে হচ্ছে। একটু পর কেমন এক করুণ আর্তনাদ বা কান্না আমার পিঠে চমকে দিচ্ছিল। কুকুরছানা না বিড়াল না মানুষের বাচ্চা, ঠিক ঠাহর করতে পারছিলাম না। আমাদের গ্রামের জাগ্রত বাবা ঈশানেশ্বর পুষ্প মা মাদুলিতে ভরে লাল সুতোয় তাবিজের মতো বাম হাতের বাহুতে বেঁধে দিয়েছিলেন। এসবে আমার আস্থা থাক আর না থাক, মায়ের বিশ্বাসে আঘাত না দিতে এ লাল সুতোয় বাঁধা মাদুলিতে ভরা বাবা ঈশানেশ্বরের পুষ্প ধারণ করে থাকতাম। আজ আমি এই মাদুলি পুষ্প চেপে ধরে বাবা ঈশানেশ্বরকে আকুলভাবে ডাকতে লাগলাম। কিছুক্ষণ পর কান্নার আওয়াজটা ক্ষীণ হতে হতে থেমে গেল। অবসন্ন ক্লান্ত শরীরে বিছানার উপরে বসে বসে কেমন ঘুমিয়ে গেছিলাম। আবার আমার দরজার তীব্র ধাক্কাধাক্কি শব্দে ঘুম ভেঙে গেল। একটু পর থামল। ঘুম আর আসে নাই। ভোরের আলো ঘরের পশ্চিম দিকের জানলার ফাঁক দিয়ে ক্রমশ স্পষ্ট হচ্ছিল। ভোরের পাখির ডাক শোনা যাচ্ছিল। অনেক বেলা হলো, তবু দরজা খুলতে কেমন যেন ভয় ভয় করছিল। বাথরুম যাওয়াটা ভীষণ জরুরি। টনটন করছে পেট, তবুও সহ্য করে নীরবে বসেছিলাম। ঘড়িতে সকাল 8টা। রান্নার মাসে দরজায় কড়া নেড়ে বাবু বাবু বলে হাঁকের আওয়াজে দ্রুত কপাল খুলে সদর দরজা খুলে দিই।
পরক্ষণে খেয়াল হলো আমি তো কাল রাতে সদর দরজার কপাট বন্ধ করতেই ভুলে গেছিলাম। কে দরজা লাগালো? খিল দিল। তবে কি কেউ বাড়ির ভেতরেই আছে? রান্নার মাসির বাপুরে! তীব্র ভয়ার্ত চিৎকারে ছুটে তার নিকট গেলাম। মাসি কেমন নির্বাক ভয়ার্ত মুখে দেখালো রান্নার ঘরে এক কুকুরছানার আধ খাওয়া মৃতদেহ। পেটে নাড়ি ভুঁড়ি বের হয়ে আছে। গতরাতে করুণ কান্না, আর্তচিৎকার, তবে এই করেছিল। মাথায় কোনো কাজ করছিল না। কে সে এই কুকুরের বাচ্চাকে জ্যান্ত খেলো? আমার ঘরে ধাক্কাধাক্কি করলো, একবার নয় দুবার। আর কেই বা সদরের দরজা বন্ধ করে ভিতর থেকে খিল দিল? রান্নার মাসিকে সব রাতের ঘটনা বলেই দিলাম। কেমন ভয়ে বিবর্ণ মুখে বাড়ি থেকেই সে চলে গেল, আর এ বাড়ির কাজে আর আসেনি। আর আমি এদিনেই এ মেস বাড়ি ছেড়ে অন্য মেসে পালাই। দুদিন পর আমার পার্টনার এলে সব বললে সেও বাড়ি ছেড়ে ছিল। নমস্কার।